প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তারেক মাহমুদ ভূঁইয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। জি, আজ যেহেতু আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে, তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে পরিপাকতন্ত্র জনিত কী কী ধরনের উপসর্গ নিয়ে রোগীরা সাধারণত এসে থাকে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের কাছে পরিপাকতন্ত্র রোগ নিয়ে আসে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করি। যেমন একটা বলে আপার জিআই, মানে পেটের উপরের অংশের এক ধরনের সিমটম নিয়ে আসে, এবং আরেকটা হচ্ছে আমরা বলি লোয়ার জিআই বা নিচের অংশের এক ধরনের সিমটম নিয়ে আসে। যেমন আপার জিআই যেটা বলছি, যে আমরা যদি উপর থেকে ধরি, যে অনেকে এসে বলে যে আমার ডিসফেজিয়া, বা আমি খেতে পারি না, অনেক সময় বলে যে আমার খেতে গেলে খাবার আটকে যায়, মনে হচ্ছে বুকের মধ্যে কোথাও আটকে যাচ্ছে, এটা একটা সমস্যা নিয়ে আসে। আর একটা খুব বেশি কমন সাধারণত আমাদের কাছে আসে, যেটা যে জ্বালাপোড়া করে, বলে বুকের ভিতরে জলে, বুকের মধ্যে জলে, পেটের মধ্যে জলে, এটা আমরা খুব কমন পাই। পেট ব্যথা করে, তারপর পেটটা ফেঁপে থাকে, বলে পেটটা ফেঁপে থাকে, অল্প খেলেই পেটটা ভরে যায়, তারপর খাওয়া দাওয়া রুচি নাই, হ্যাঁ, তারপরে বলে যে অনেক সময় যে শরীর দুর্বল লাগে, ওজন কমে যাচ্ছে, অনেক সময় বলে যে ওজন কমে যাচ্ছে, তারপর পেটের মধ্যে শব্দ করে, অনেক সময় বলে, অনেকে বলে যে পেটের মধ্যে গুড়গুড় শব্দ করে। তারপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট দিই, যে অনেক সময় বলে যে পেশেন্ট পেল, অনেক সময় বলে যে পেশেন্টটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। অনেকে বলে যে এসে বলে যে আমাদের যে রক্তবমি হয়েছে। এই ধরনের মানে সমস্যাগুলোকে আমরা আপার জিআই সিমটম বা উপরের দিকের সমস্যাগুলো মনে করি। আর নিচের দিকে যে সমস্যাগুলো রোগীরা সাধারণত নিয়ে আসে আমাদের কাছে, ওরা বলে খুব কমন, বলে যে আমার বাথরুমের সমস্যা, যেমন বাথরুমটা ক্লিয়ার না, অনেকে বলে, মানে এটা যে তারাও ঠিকমতো বুঝাইতে পারে না যে অ্যাকচুয়ালি বাথরুম ক্লিয়ার না মানে কি। আমরা তখন প্রশ্ন করলে ওরা বলে যে বাথরুম হচ্ছে, হ্যাঁ, কিন্তু মনে হয় যেন আরও হবে, মানে তার একটা ফিলিং, একটা ইনকমপ্লিট, তার মনের মধ্যে তার পরিতৃপ্তি নেই, বাথরুম মনে হয় যেন আরও হবে, এরকম একটা সিমটম। অনেকে বলছে যে দিনে 4 বার 5 বার 6 বার 7 বার হচ্ছে, কারো সকালে বলে যে সকালবেলা অনেকবার ঘুম থেকে উঠে বাথরুমে দৌড়িতে হচ্ছে, আসার পরে আবার হয়, এরকম একটা সিমটম। অনেকে বলে শুধু কনস্টিপেশন, পায়খানা কষা, পায়খানা হচ্ছেই না, কারো বলে যে পায়খানা কষা হচ্ছে, কারো পাতলা হচ্ছে, অল্টারনেটভাবে হচ্ছে। কেউ বলে যে আপনার তার পায়খানার সাথে তাজা রক্ত যাচ্ছে, প্রায় বলে যে পায়খানা করতে গেলে আমার তাজা রক্ত যাচ্ছে। অনেকে বলছে যে ব্ল্যাক স্টুল, যেটা বলি কালো পায়খানা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সিমটম নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। আর পেট ব্যথা তো আছেই, পেট ব্যথা আপনার আপার জিআই হতে পারে, হ্যাঁ, লোয়ার জিআইয়ের কারণে পেট ব্যথা নিয়ে আসতে পারে। জি, প্রথমেই জানতে চাইবো, পেট ব্যথা নিয়েই শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। যে পেট ব্যথা সাধারণত পেটের কোন অংশে ব্যথা হলে আপনারা কি ধরনের সমস্যার কথা চিন্তা করে থাকেন? যেমন ধরেন অনেকে এসে বলে যে আমার হঠাৎ করে পেট ব্যথাটা আমরা ওইভাবে ক্যাটাগরি করি, যে যেমন সাডেন, মানে অ্যাকিউট অ্যাবডোমেন বলি, বা সাডেন ব্যথা হচ্ছে। সাডেন ব্যথাকে আমরা একভাবে ক্যাটাগরাইজ করি। যেমন কেউ যদি এসে বলে যে আমার হঠাৎ করে ব্যথা হয়েছে, তো আমরা কয়েকটা জিনিস কমনলি চিন্তা করি। যেমন ধরেন আমরা বলি পেপটিক আলসার ডিজিজ, বা আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ, এটা একটা কমন চিন্তা করি। অনেক সময় আমরা বলি যে অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস, অগ্ন্যাশয়ের প্রদাহ, তারপর পিত্তথলির প্রদাহ, অ্যাকিউট কলেসিস্টাইটিস। এই ধরনের সমস্যাগুলোতে দেখা যায় যে হঠাৎ করে তীব্র পেট ব্যথা নিয়ে আসতে পারে। আরটা যেমন ধরেন বয়স্ক যারা, ওল্ড এজ, অনেক সময় বলে যে তার হঠাৎ করে পেট ব্যথা হয়েছে, হ্যাঁ, আপার অ্যাবডোমিনাল পেইন, কিন্তু দেখা যাচ্ছে যে তার সমস্যাটা হয়তো তার মানে কার্ডিয়াক বা হার্টের প্রবলেমের কারণেও কিন্তু এরকম একটা অনুভূতি হতে পারে যে তার আপার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। জি, আপনি বলছিলেন যে পেট ব্যথার কারণগুলোর ক্রনিক, হ্যাঁ, যেটা আমরা ক্রনিক বলছি, যে ক্রনিক পেট ব্যথা যেগুলো, এগুলো আমরা বলি যে যেমন ধরেন ক্রনিক কলেসিস্টাইটিস, দীর্ঘমেয়াদী হয়তো পিত্তথলিতে পাথর আছে, মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে ভালো হয়ে যায়। ক্রনিক প্যাঙ্কেটাইটিস, দীর্ঘমেয়াদী অগ্ন্যাশয় প্রদাহর কারণে ক্রনিক মানে দীর্ঘমেয়াদী পেটে ব্যথা হতে পারে। যেমন পেপটিক আলসার ডিজিজও অনেক সময় দীর্ঘমেয়াদী ব্যথা তৈরি করতে পারে। এই রোগগুলো সম্পর্কে আমরা শুনবো, তার আগে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে বুকে জ্বালা পোড়া হওয়া বা গলা জ্বলা, এই ধরনের সমস্যার রোগীগুলো বেশ পাওয়া যায়। কি কারণে এমনটি হয়ে থাকে? আমাদের অ্যাকচুয়ালি আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যেগুলো, এটাকে আমরা বলি যে কমনলি আমরা বলি যে রিফ্লাক্স, মানে আমরা এটাকে বলি ইংরেজিতে বলা হয় GERD বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স হয় যে মনে করেন যে পেশেন্ট হয়তো খাওয়ার পরে দেখা যাচ্ছে তার খাদ্য নালী এবং পাকস্থলীর যে জাংশন, এটা অনেক সময়
মানে এটা ইনকম্পিটেন্ট বলি আমরা, যে নর্মালি যেভাবে ক্লোজ হওয়ার কথা সেভাবে ক্লোজ হয় না, অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে অ্যাসিড রিফ্লাক্স হয়। যে এই রিফ্লাক্স ডিজিজ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, বয়স 28, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, যেমন আমি সকালে আমার বাথরুম হয়, তো বাথরুম ক্লিয়ার হয় না। এটা আমার সাথে বলে অনেক ডাক্তার, আমি ওষুধপত্র খাইছি, কিন্তু আমার সাথে নিরাময় হচ্ছে না ক্লিয়ার। আচ্ছা দর্শক, কতদিন ধরে আপনার এই সমস্যা হচ্ছে? 8-10 বছর। আমি ওষুধ ওষুধ দেখা যায়, ওষুধ খাইলে আমার মনে হচ্ছে যে আমি ভালো হই, আবার আবার কিছুদিন পরে সে তেমনই হয় আবার। জি, আপনার কোনো ওজন কমে গিয়েছে এর মাঝে, এই ধরনের কোনো লক্ষণ কি রয়েছে? আমার অন্য কোনো সমস্যা নাই। জি ওজন ঠিক আছে। জি স্যার, কোনো প্রশ্ন রয়েছে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমি ইতিমধ্যে হয়তো একটু আলাপ করেছি, যাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আমাদের কাছে এরকম রোগী আসে, তারা বলে যে আমাদের বাথরুম ক্লিয়ার না, এবং এটা বেশিরভাগ সময় সকালবেলা হয়। একসাথে কয়েকবার সকালবেলা আসার পর বারবার যেতে হয়। অনেকে বলে যে তাদের অফিস ডিলে হয়ে যায়, অফিসে যেতে দেরি হয়ে যায়, মানে হয়তো প্যান্টেন পরলো আবার তাকে বাথরুমে দৌড় দিতে হচ্ছে। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ডিসেন্ট্রি, অ্যাকচুয়ালি আমরা এটাকে ক্যাটাগরিজ করি অ্যাকচুয়ালি ফাংশনাল বাউল ডিজিজ, বা আমরা এটাকে আপনার সিমটম দেখে শুনে আমাদের মনে হচ্ছে যে এটা আমরা ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস অথবা ফাংশনাল বাউল ডিজিজ হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি। কিন্তু তারপরেও আমরা যেটা এক্সক্লুড বলি, আমাদের জিনিসটাকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে আইবিএস কিনা। আইবিএস হলো একটা আমরা বলি ডিজিজ অফ এক্সক্লুশন। আসলে ক্রনিক ডিসেন্ট্রি বলতে কোনো জিনিস নাই, মানে আইবিএসকেই আমরা সাধারণত ক্রনিক ডিসেন্ট্রি বলি। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা একটা স্টুল করতে পারি, আর একটা জিনিস হলো আমরা কলোনোস্কোপি করতে পারি। আমরা ফ্লেক্সিবল কলোনোস্কোপি আছে, আমরা কলনটা দেখলে তার কলনের মধ্যে কোনো আলসার বা অন্য কোনো সমস্যা আছে কিনা, যদি না থাকে মানে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, তখন আমরা বলতে পারি যে আপনি ফাংশনাল অন্ত্রের এক ধরনের খিঁচুনিজনিত রোগে ভুগছেন। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। কথা হচ্ছিল রিফ্লাক্স ডিজিজ নিয়ে, আপনি বলছিলেন রিফ্লাক্স ডিজিজের মেকানিজম সম্পর্কে। হ্যাঁ, রিফ্লাক্স এটা হচ্ছে যে বললাম যে অনেক সময় যে অ্যাসিড রিফ্লাক্স হয়, অনেক সময় আমরা এটাকে নন ইরোসিভ রিফ্লাক্স বলে, যে পেটে আমরা এন্ডোস্কোপি করলে দেখি যে ভিতরে কিছু নাই, পেশেন্ট সব কিছু ওকে আছে, কিন্তু পেশেন্ট পারসিস্টেন্টলি সবসময় বলতেছে যে আমার জ্বালাপড়া করে। সেক্ষেত্রে আমরা তাদেরকে কিছু সাজেশন দিই, যেমন আমরা দেখি যে অ্যাকচুয়ালি তার কিছু আমরা বলি যে কিছু তার বডির স্ট্রাকচারটা আমরা দেখি, যেমন সে ওজন বেশি কিনা। অনেকে দেখা যাচ্ছে তার পেটের ঘের অনেক বেশি, মানে খুব অবেস পেশেন্ট, তাদেরকে আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি। কারণ দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল প্রেশার, পেটের যে চাপ, হ্যাঁ, অনেক সময় এটা একটা ফ্যাক্টর। তো আমরা কিছু তাকে বলি যে লাইফস্টাইল মডিফাই করতে, যেমন ওজন কমাইতে বলি। তারপরে কিছু অ্যান্টি রিফ্লাক্স মেজার, এই যে তার যে রিফ্লাক্স হচ্ছে পাকস্থলী থেকে অ্যাসিড উপরে চলে আসে, সেগুলো প্রিভেন্ট করার জন্য কিছু মেজার আছে। যেমন আমরা বলি যে আপনি নামাজ পড়বেন খালি পেটে, হ্যাঁ, খালি পেটে নামাজ পড়ে তারপরে খাইতে বসবেন, এবং খাওয়ার সময় একসাথে বেশি পানি খাবেন। অনেক কাছে খাওয়ার সময় বেশি পানি খায়, আমরা একটু পানি কম পান করতে বলি, অল্প করে খাবে। অনেক সময় আমরা ফুল স্টমাক খেতে নিষেধ করি, যে আপনি খুব পেট ভরে খাবেন না। খাওয়ার পরে আমরা বলি যে আপনি খাওয়ার পরে অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা শুবেন না। মানে এগুলো হলো অ্যান্টি রিফ্লাক্স, মানে যাতে করে আপনার খাবার এবং অ্যাসিড এই যে মিক্সচারটা আছে, এটা এই যে খাদ্যনালী এবং পাকস্থলীর যে জাংশন এই পর্যন্ত না আসে। এইভাবে দেখা যাচ্ছে অনেক রোগী ভালো বোধ করে, এবং তার সাথে আমরা কিছু মানে অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধ দিই, যেমন ধরেন অমিপ্রাজল বা এই জাতীয় কিছু ওষুধ আছে, নিউসেপ্টিনার, এই ধরনের ওষুধে পেশেন্ট বেটার ফিল করে। জি, যাদের দীর্ঘমেয়াদী এরকম রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে কোনো জটিলতার ঝুঁকি রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। আমরা এটা কিছু জিনিস আমরা কনসিডার করি, যেমন যাদের দীর্ঘমেয়াদী রিফ্লাক্স হয়, এদের অনেক সময় দেখা যায় যে এখানে ডিফেক্ট থাকে, আমরা বলি হার্টাস হার্নিয়া বলে এটাকে। এই কপারটিকের একটা ডিফেক্ট থাকলে পরে এই কন্টিনিউয়াস রিফ্লাক্স হলে পরে খাদ্যনালীর যে নিচের অংশ আছে সেখানে একটা তার একটা ডিফেন্সিভ একটা চেঞ্জ হয় সেখানে, মানে সেখানে যে দেওয়ালটা আছে, দেওয়ালটার যে কোষগুলো ওগুলো পরিবর্তন হয়ে যায়। মানে আমরা বলি যে এটাকে মেটাপ্লাসিয়া বলা হয়, ডাক্তারি ভাষায় বলা হয় মেটাপ্লাসিয়া, এবং এটাকে আমরা বলি ব্যারেট ইসোফেগাস। ব্যারেট একজন সায়েন্টিস্টের নামে, ব্যারেট ইসোফেগাস। তো এই ব্যারেট ইসোফেগাস হলো এটা আপনার একটা প্রিক্যান্সারাস কন্ডিশন।
হ্যাঁ, ব্যারাইটিস ওভেগাস থেকে এটা আপনার খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। অর্থাৎ দীর্ঘদিন যদি রিফ্লেক্স কারোর থাকে এবং সেটির পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয়, সেই ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও কিছুটা আছে। আরেকটা আছে, যেমন ধরেন আমরা বলি যে পেপটিক স্ট্রাকচার হতে পারে, মানে সেখানে আস্তে আস্তে ঘা হয়ে যেতে পারে, ঘা হয়ে স্ট্রাকচার হতে পারে। জি। এই বিষয়গুলোতে আমরা আরো বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার ওয়াইফ মানে 40 বছর বয়স। জি। তো ওনার হলো দীর্ঘ 8-9 বছর ধরে পেটে ব্যথা, মানে সারাক্ষণ থাকে না, বছরে 2 বার হয়, 7-8 মাস পর পর হঠাৎ আসে। তো আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, ওনারা বলছে এটা ওই ব্যথার ইঞ্জেকশন দিলে আর গ্যাসের ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। আমি ঢাকা মেডিকেলে প্রায় 3 মাস থেকে ট্রিটমেন্ট করাইছি, এমনকি অপারেশনও করছে ওনারা পেটের, কিন্তু কিছুই পায় নাই। জি। দর্শক, ওনার পেটের কোন অংশে ব্যথা? ওনার মাঝখানে, ঠিক নাভিটার নিচে। নাভির নিচে। এবং এই ব্যথাটি কতদিন ধরে হচ্ছে? এটা 7-8 বছর ধরে, 8 মাস 9 মাস পর পর হঠাৎ উঠছে। হঠাৎ উঠে, এবং যখন উঠছে তখন কতদিন স্থায়ী হচ্ছে ব্যথা? কতদিন স্থায়ী হচ্ছে না, একবার 3 মাস স্থায়ী ছিল, তখন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, ওখান থেকে ট্রিটমেন্ট করায় আসছি, তারপর থেকে বছরে একবার করে হয়। জি স্যার, আপনার প্রশ্ন। ধন্যবাদ। আপনার ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে বলে দিছিল ব্যথার ইনজেকশন দিলেই সেরে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আপনার যে প্রবলেমগুলো আমাদের মনে হচ্ছে শুনে, যেমন আপনি অপারেশন করেছেন, কি অপারেশন করেছেন সেটা তো আমরা জানতে পারলাম না। তো যাই হোক, এটা কতগুলো পসিবিলিটি হতে পারে। একটা হতে পারে যে আমরা যেমন পেপটিক আলসার ডিজিজ বলি, অ্যাকচুয়ালি এটা হলো ডিজিজ অফ রিল্যাপস অ্যান্ড রিমিশন। বছরে 1বার 2বার 3বার কিন্তু চিকিৎসা ছাড়াও আলসার হতে পারে, আবার আলসার অটোমেটিক ভালো হয়ে যায়। তো এইভাবে আলসার হচ্ছে, আলসার ভালো হচ্ছে, অনেক সময় দেখা যায় ডিফর্মিটিস হয়ে যায়। যেমন আমরা বলি ডিউডেনাম, যেটা অন্ত্রের প্রথম অংশটা অনেক সময় স্কারিং হয়ে মানে চিকন হয়ে যায়। আমরা যেটা ওরা মানে রোগীরা সাধারণত যেটা বলে যে নাড়ি শুকায় গেছে, অনেকে বলে নাড়ি শুকায় গেছে, বা ওই ভাষায় বলে। তা আমরা বলি যে পাইলোরিক স্টেনোসিস বা ডিউডেনাল স্টেনোসিস। তো এটা একটা পসিবিলিটি হতে পারে। এবং উনি কী অপারেশন করছে সেটা তো হতে পারে, বাইপাস অপারেশন, সেটা হতে পারে। আরেকটা প্রবাবিলিটি যেটা হতে পারে, যেমন রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস বলি আমরা, মানে অগ্নাশয়ের যে বারে বারে প্রদাহ হয়, সেটা একটা কারণ হতে পারে। রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিন্তু সবসময় দেখা যায় খুব মাইল্ড ব্যথা থাকে, অনেক সময় আবার রিল্যাপস হয়, একটা অ্যাকিউট অ্যাটাক হয়। যেমন ধরেন যদি হঠাৎ করে বেশি খাবার দাবার খায়, হ্যাঁ, খুব রিচ খাবার খাইলে পরে তার অ্যাটাক হতে পারে। এটাকে আমরা বলি যে যেমন রিল্যাপসিং প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে রিল্যাপস করতে পারে। তো এই ধরনের প্রবাবিলিটি হওয়ার চান্সই বেশি। সেক্ষেত্রে উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের। জি, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাকে আমাদের আরেকটু যেটা করতে হবে, কিছু ইনভেস্টিগেশন ইভালুয়েশন করতে হবে। যেমন আমরা প্যানক্রিয়াসটা ওনাকে দেখতে হবে। আমরা প্যানক্রিয়াসটা দেখার জন্য আমাদের এখন তো মডার্ন অনেক ইনভেস্টিগেশন আছে। যেমন একটা আছে এমআরসিপি বলি, এমআরআই এর মাধ্যমে, এমআরআই পরীক্ষার মাধ্যমে আপনার ওই প্যানক্রিয়াসটাকে দেখা যায়, প্যানক্রিয়াসের নালীটা কেমন আছে, প্যানক্রিয়াসের স্ট্রাকচারটা বোঝা যায়, পিত্তনালীটা দেখা যায়। সেটাতে যদি কোনো অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলি, নালীতে কোনো স্ট্রাকচার বা নালীটা চিকন হয়ে গেছে, সরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স চিকিৎসা আছে। আমরা ইআরসিপি করতে পারি, হ্যাঁ, এন্ডোস্কোপের সাহায্যে আমরা সেখানে নালীর ভিতরে স্ট্যান্ড লাগাতে পারি, যেটা আমরা বলি যে ডাক্তার যেমন হার্টে বলে প্রিং পরানো, আমরা বলি স্ট্যান্ড, মানে প্যানক্রিয়াসে স্ট্যান্ড লাগানো যায়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকলে পরে কিছু চিকিৎসা করলে পরে পেশেন্ট ভালো থাকে। এবং অনেক সময় এমন হতে পারে যে দীর্ঘমেয়াদী প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াসে পাথর হয়, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই বলি আমরা, পাথর হয়, সেটা অপারেশন আছে, অপারেশন করলে পেশেন্ট, অর্থাৎ ফার্দার ইভ্যালুয়েশনের জন্য উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। আমার মনে ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। এই বিষয়গুলোতে আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তারেক মাহমুদ ভুইয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই।
স্যার বিরতির আগে বিভিন্ন পরিপাকতন্ত্রের বিভিন্ন উপসর্গ নিয়ে কথা হচ্ছিল। এবার আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই কিন্তু কমপ্লেন করে যে খাওয়া গিলতে পারছে না, যে উনি খাওয়া খেলে কোথাও আটকে যাচ্ছে গলার ভিতরে। এই সমস্যাটি কী কারণে হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। খাবার খেতে গেলে অনেকে আমাদের কাছে কমপ্লেন করে যে খাবার আটকে যাচ্ছে। ওটা আমরা আসলে অনেক কিছু কনসিডার করি, যেমন পেশেন্টের বয়স একটা কনসিডার করি, তারপর চিন্তা করি যে তার সিমটমটা কতদিন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন একজন ইয়াং বিশেষ করে ইয়াং লেডি বা অনেক সময় দেখা যায় যে বলে যে খাবার খেতে গেলে আমার মুখে গলায় আটকে যায়। এটা অনেক সময় আমরা এটাকে বলি গ্লোবাস, নিউরোলজিক্যাল বা ফাংশনাল কারণে অনেক সময় হতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা যদি শর্ট হিস্ট্রি থাকে, যে খাবার খেতে গেলে আটকে যায় অথবা খাবার খেতে গেলে ব্যথা হচ্ছে, তখন আমরা চিন্তা করি যে কোনো আলসার, যেমন ইসোফেগাসে কোনো আলসার, খাদ্যনালীতে কোনো আলসার হলো কিনা, যেটা অনেক কারণ হতে পারে। যেমন আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ক্যাপসুল অনেক কাছে পানি ছাড়া খেয়ে ফেলে, পানি ছাড়া ক্যাপসুল খেয়ে ফেলে, অথবা দেখা যাচ্ছে আয়রন ক্যাপসুল, এই ধরনের কিছু আছে, যেমন পটাশিয়াম ট্যাবলেট, কিছু স্পেশাল ওষুধপত্র আছে যেগুলো খাদ্যনালীতে আটকে গেলে সেখানে মানে একটা ক্ষত তৈরি করতে পারে। তো একটা অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট আসে আমার কাছে যে করসিভ, দেখা যাচ্ছে করসিভ খেয়ে ফেলে, যেমন ধরেন বাথরুম ক্লিনার যেগুলো আছে হারপিক বা এই ধরনের। তো এই সমস্ত পেশেন্টগুলো অনেক সময় আমাদের কাছে ডিসপেজিয়ার কমপ্লেন নিয়ে আসতে পারে, ডিসপেজিয়া। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমরা চিন্তা করি, যেমন ধরেন একটু যাদের একটু বেশি বয়স তাদেরকে আমরা চিন্তা করি যে ক্যান্সার বা এই জাতীয় কিনা, আমরা ম্যালিগনেন্সিটা খারাপটা চিন্তা করি যে খেতে পারছে না, এবং আমরা তখন হিস্ট্রিতে জানতে চাই যে এটা তা কি সাডেন অর প্রগ্রেসিভ, মানে আস্তে আস্তে হচ্ছে কিনা। আস্তে আস্তে যদি হয় তাহলে এটা, এবং তার সাথে তার ওজন কমে যাচ্ছে কিনা, খাওয়া দাওয়া রুচি আছে কিনা, এরকম হলে আমরা ক্যান্সারটাই চিন্তা করে তাকে আমরা স্পেশাল যেমন একটা এন্ডোস্কোপি অ্যাডভাইস করি, গোল্ড স্ট্যান্ডার্ড, এটা করতেই হবে। এটা করে আমরা দেখি যে আসলে কি আছে। আরেকটা হতে পারে, যেমন আমরা বলি একটা রোগ আছে আমরা বলি অ্যাকালেশিয়া কার্ডিয়া বলি, এটা আমরা অনেক সময় পাই। দেখা যাচ্ছে যে সে যে কোনো ধরনের খাবার, তরল খাবার হোক বা শক্ত খাবার হোক, খাইতে গেলে তার আটকে যায়। তো এটাকে আমরা বলি অ্যাকালেশিয়া। এটা হলো আপনার ওই যে খাদ্যনালী এবং পাকস্থলীর জাংশনের মানে ফেলিউর টু রিল্যাক্সেশন, মানে ওটা খাবার গেলে পরে যে এটা রিল্যাক্স করার কথা সেটা রিল্যাক্স করে না। রিল্যাক্স না করলে তার একটা ফিলিং, তার একটা ডিসপেজিয়া ফিলিং, সেটাও আমরা এন্ডোস্কোপির সাহায্যে ডায়াগনোস করতে পারি, ব্যারিয়ামগুলো ডায়াগনোসিস করতে পারি, এবং সেগুলো চিকিৎসার ব্যবস্থা আছে, চিকিৎসা করা যায়, চিকিৎসা করে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। আর যদি আমরা ক্যান্সার পাই, আর্লি ডায়াগনোসিস করতে পারি, তো সেটার চিকিৎসা আছে, চিকিৎসা করলে পেশেন্ট ভালো হয়ে যাবে। আর একটা ক্যাটাগরি হলো যেমন ওল্ড এজ বা বয়স্ক রোগীদের অনেক সময় আমাদের কাছে আসে, যেমন স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক, ওই ধরনের রোগী আমরা কিন্তু সে এই ধরনের যে খাবার খেতে পারে না এরকম কমপ্লেন করতে, খাবার খেতে গেলে আটকে যায়, শ্বাসনালীতে চলে যায়, এই জাতীয় সমস্যা হতে পারে। এই বিষয়গুলোতে আমরা আরও বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম, আমি মোহাম্মদপুর জাকির হোসেন রোড থেকে বলছিলাম। জি বলুন। যে আমার তো হচ্ছে, আমার বয়স হচ্ছে 35 ইয়ার্স। আমার যেটা হয় যে বুক একটু জ্বালা করে, প্রচন্ড মাঝে মধ্যে জ্বালা করে, ওটার থেকে আমার উইকনেস ক্রিয়েট হয়, আসলে প্রচন্ড উইক থাকে আমি, অনেক মাথা ঝিমঝিমও করে, মানে জ্বালাটা কিন্তু কন্টিনিউয়াসই থাকে আসলে। তো এমনি খিদা আমার প্রচুরই লাগে, খিদা লাগে, এবং খাওয়ার পরে খিদা লাগলে আরো বেশি ইয়েটা হয় আর কি। বাট আমি খাওয়া দাওয়া কন্টিনিউ রেগুলার এবং নিয়মিত, এবং খাওয়া দাওয়ার অরুচি নাই এরকম কিছু না, বাট ক্ষুধাটা একটু ফ্রিকুয়েন্টলি লাগে আর কি, একটু ফ্রিকুয়েন্ট খিদা লাগে, ওইখান থেকে এই জিনিসটা মানে এরপরে মাথা খুব ঘুরায়, প্রচন্ড উইক লাগে, এবং শুয়ে থাকি আর কি, অনেক বেশি উইক লাগে, ওটা থেকে মাথা ব্যথা ধরে যায় আসলে। এটা আসলে কি ধরনের হতে পারে এটা বুঝতে পারতেছি না। জি স্যার, কোনো প্রশ্ন রয়েছে আপনার? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা কিন্তু ইতিমধ্যে আপনার ব্যাপারটা আমরা ডিসকাস করছি, সেটা যেটা আমরা বলছিলাম যে যেমন রিফ্লাক্স, আমরা বলছিলাম যে জিআরডি বা যে রিফ্লাক্স ডিজিজ। তো আপনার সিমটম শুনে মনে হচ্ছে যে আপনার হয়তো যে বললাম যে পাকস্থলীর অ্যাসিডটা আপনার খাদ্যনালীতে উপরে চলে আসে, রিফ্লাক্স হয়। এই রিফ্লাক্স সিমটমের কারণেই আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। আর আপনি তো বলেন আপনার ওজন কেমন, বা আপনি মানে মোটাসোটা কিনা, যেমন যেটা বলি যে আপনার অনেক সময় ওজন কমানোর একটা প্রশ্ন আসে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার খাদ্যনালীতে, যেটা বললাম যে আমরা অলরেডি ডিসকাস করছি, হায়াটাস হার্নিয়া বলি, এই ধরনের যে কপাটিকাটা যদি আপনার দুর্বল থাকে, অনেক সময় খাবার উপরে চলে আসে। সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি কিছু ডায়েটারি মডিফিকেশান, যেমন যে সমস্ত খাবার খেলে আপনার জ্বালা পোড়াটা বেশি করে, আপনি এই ধরনের খাবারগুলো
সাময়িক অ্যাভয়েড করবেন। আর যদি ওজন বেশি থাকে আপনাকে ওজন কমাতে হবে। তারপর কিছু আমরা যে অ্যান্টি রিফ্লাক্স মেজার অলরেডি বলেছি, যেমন ধরেন আপনি অল্প করে খাবেন, খাবার পরে সাথে সাথে শুবেন না, তারপর খাবার 2 ঘন্টার মধ্যে আপনি পানি পান করবেন না। তারপরে যেমন চা কফি যেসব খাবারে আপনার এই সিমটমগুলো বেশি হয়, চকলেট, অনেক সময় লেবু, টমেটো, এই ধরনের খাবারগুলো আপনাকে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করতে। তারপরে যদি আপনার সিমটম ইমপ্রুভ না করে, আমরা আপনাকে সাজেশন দিব যে আপনি যে কিছু বাজারে পাওয়া যায়, এই যে ধরেন কিছু ওষুধ আছে যেমন অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, বা যে নিউসেপ্টিন তো না, আপনার রেনিটিডিন, এই জাতীয় ওষুধ যেগুলো আপনার অ্যাসিডকে কমায় রাখে, এই ধরনের ওষুধ আপনি একটু লম্বা সময়, মনে করেন আপনার ডেইলি রাত্রে একটা সিঙ্গেল ডোজ খেয়ে দেখতে পারেন। তাতে যদি সিমটম ইমপ্রুভ না করে, তাহলে আপনাকে আমাদের কাছে আসতে হবে পরীক্ষা করার জন্য। আমরা একটা এন্ডোস্কোপ করে দেখবো যে আসলে আপনার সমস্যাটা কোথায়, মানে হাইটাস বা এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, কপাটিকার যেটা আমরা বলি যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে কোনো প্রবলেম আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আপনি বলছিলেন এন্ডোস্কোপির কথা, এটি নিয়ে কিন্তু কেউ কেউ বেশ ভীত হয়ে যান। আসলে এই প্রসিডিউরটি কি এবং এতে ভীত হওয়ার মতো কোনো কারণ রয়েছে কিনা? এন্ডোস্কোপি আসলে এটা তো অনেক দিন থেকেই হচ্ছে। আগে যেমন আমাদের ছিল ফাইবার অপটিক বলি, এখন ভিডিও এন্ডোস্কোপ চলে আসছে। তো এটা সম্পর্কে একটা ভীতি থাকা খুবই স্বাভাবিক। মানুষের আসলে যে কমন প্রেজেন্টেশন বলে, যে একটা পাইপ ঢোকানো হবে মুখের মধ্যে, তো মুখের মধ্যে যে কোনো জিনিস আপনি মুখের মধ্যে একটা আঙ্গুল দিলেও আপনার কাছে খারাপ লাগার কথা। সুতরাং এটা অ্যাকচুয়ালি আমি বলি যে জিনিসটা পার্সোনালাইজড। অনেকে দেখা যাচ্ছে যে খুব ইজিলি করতে পারছে, অনেকে বলে যে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি পারবো না। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা যদি আপনার অ্যাকসেপ্টেন্স, আপনি যদি মনে করেন যে এই পরীক্ষাটা আপনার দরকার, হ্যাঁ, তো এটা করা সম্ভব। এবং আমাদের তো এখন অনেক ধরনের অপশন আছে। আমরা লোকাল স্প্রে দিয়ে করতে পারি, আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে করতে পারি, আমরা আন্ডার জিএ করতে পারি। সুতরাং আমি মনে করি যে ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে যে আপনার এন্ডোস্কোপি করা দরকার, এবং ওইরকম যদি সিমটম থাকে, অ্যালার্ম সিমটম যেগুলো আমরা বলি, যে সমস্ত জিনিস ডাক্তারের অ্যালার্ট থাকে যে খারাপ কিছু কিনা, আমার মনে হয় যে পেশেন্টের রাজি হয়ে যাওয়া উচিত। সে অপশন দিতে পারে যে স্যার আমাকে আপনি অজ্ঞান করে করেন, বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে করেন, বা স্প্রে দিয়ে করেন, কিন্তু আমি এন্ডোস্কোপি করবো না। আমি মনে করি যে এটা করা ঠিক না। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যেটা বলি যে সময়ের 1/4 অসময়ের 10, এরকম একটা কথা আছে। দেখা গেলো যে হয়তো একটা আর্লি তার ক্যান্সার আছে, সিমটম হচ্ছে, সে করলো না, 6 মাস 1 বছর পরে করতে গেলো, তখন দেখা যাচ্ছে এটা অ্যাডভান্স হয়ে গেছে। তখন ডাক্তার বলবে যে আপনার এটা তো অ্যাডভান্স হয়ে গেছে, ছড়ায় গেছে, আর খুব বেশি কিছু করার নাই। তো সেই জন্য আমার মনে হয় যে সবারই সতর্ক হওয়া উচিত। এবং ডাক্তারদেরও যেটা করতে হবে যে জুডিশিয়াস প্রেসক্রিপশন, যেমন যার লাগবে, হ্যাঁ, তাকে এমফেসিস দিয়ে বলতে হবে যেটা আপনার এই পরীক্ষাটা আপনার দরকার। ধন্যবাদ। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নাইম নরসিংদী থেকে। জি বলুন। হ্যাঁ স্যার, আমার সমস্যা হচ্ছে আমার কোষ্ঠকাঠিন্য আর কি, আর সাথে এজমার সমস্যা আছে। মানে স্যার, আমি এজমার জন্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে ডাক্তার দেখাইছিলাম। তো আমার এজমার সমস্যাটা 1 বছর যাবত। আর এর পাশাপাশি আমার হয় কি, ওই কোষ্ঠকাঠিন্য থেকে আগে বুকের মধ্যে খুব চাপ লাগতো। তো ইদানিং ওই স্যারকে দেখানোর পরে স্যার আমাকে একটা ওষুধ দিছে আর কি, ওই এসিফিক্স দিছে আর ডিফ্লাক্স, ওই 2টা খাবার আগে খেতে বলছে। আর সাথে আমি রেগুলার প্রোভিয়া 10 যেটা, ওইটা, আর ওই ইয়াটা নেই আর কি, ইনহেলারটা। তো নেওয়ার পরে মানে এখন হচ্ছে কি, আমার পেটের মধ্যে চাপটা মাঝে মধ্যেই থাকে, মানে মনে হয় যে টয়লেট চাপছে, তারপর টয়লেটে যাওয়ার পর মানে টয়লেট হয় না। আর সকালবেলা মাঝে মধ্যে হয় কি, ওই টয়লেটে গেলে 2-3 বার মানে টয়লেট হয়। জি, অর্থাৎ দর্শক, আপনার ক্ষেত্রে কি বিষয়টা এরকম হচ্ছে যে কিছুদিন যে কোষ্ঠকাঠিন্য থাকছে এবং কিছুদিন পাতলা পায়খানার মতো হচ্ছে, এই ধরনের কি বিষয় হচ্ছে? এমনই হচ্ছে, মানে মাঝে মধ্যে আমাশয়ের মতো হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে খুব কষা মনে হয়, মানে পায়খানা হয় না আর কি রেগুলার। আর স্যার আমার ওজন হচ্ছে স্যার 65 কেজির মতো, আর ওজনটা মোটামুটি সবসময় স্থির থাকে 64-63 এরকম। মানে আমি হাইটের তুলনায় বেশি ওজন না, মানে শুকনার মতো আর কি। জি, ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ। আপনার প্রশ্নটি শুনে মনে হচ্ছে যে আপনি কনস্টিপেশন বলতে আসলে যা বুঝাইতে চাচ্ছেন যে আমরা পায়খানা কষা, আসলে ব্যাপারটা এরকম তা না। আমরা কনস্টিপেশন বলতে অ্যাকচুয়ালি যা বুঝাই যে এটা হার্ড স্টুল অ্যাকচুয়ালি, হ্যাঁ, টু পাস, যে কষ্ট হচ্ছে পাস করতে, হার্ড স্টুল। তো ওনার যে সিমটমটা, এটা অ্যাকচুয়াল আমার কাছে মনে হচ্ছে না কনস্টিপেশন, রেদার যে আমরা যেটা বলি যে তার অনুভূতি, যে ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, মানে পায়খানার অনুভূতি, মনে হচ্ছে পায়খানাটা হচ্ছে না বা আরেকটু হবে, এরকম 2-3 বার।
তো এটা হতে পারে, আমরা যেটা বলছি যে আমরা অলরেডি ডিসকাস করছি যে আইবিএস বা ফাংশনাল বাউল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনি বলছে যে ওনার ওজন স্ট্যাটিক আছে। তো তারপরে আমি বলবো যে আপনি যেটা আমাদের করতে হবে যে আপনাকে আমরা কিছু মানে গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে গেলে পরে কিছু সিমটোমেটিক চিকিৎসা ওনারা দিবেন। যেমন ধরেন ওষুধের মধ্যে আমরা দিতে পারি যেমন বাল্ক ফর্মিং, যেমন ফাইবার জাতীয় খাবার। কিছু ওষুধ বাজারে এখন পাওয়া যাচ্ছে ফাইবার, যেমন ইসবগুলের ভুসি আছে, বেলের শরবত খাওয়া যায়, তারপরে আরও কিছু সিলিয়াম ফাইবার আছে। মানে ফাইবার কন্টেনিং ডায়েট দিয়ে আস্তে আস্তে ওনাকে আমাদের দেখতে হবে যে ওনার এই যে কোষ্ঠকাঠিন্যটা চলে যায় কিনা। এবং আরেকটা যেটা করতে হবে যে আমরা কিছু ড্রাগ দিতে পারি যেটা আপনার অন্ত্রের সংকোচন প্রসারণ এগুলোকে একটু নিয়ন্ত্রণ করবে, যেমন এই যে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ যেগুলো বলি যে। তো এতে আমার মনে হয় ওনার ইমপ্রুভ হবে। তারপরে যদি ইমপ্রুভ না হয় তাহলে ওনাকে যেটা করতে হবে আপনাকে আপনি আমাদের শরণাপন্ন হলে পরে আমরা একটা কলোনোস্কোপ যেটা বলি যে আমরা কলনটাকে দেখবো অ্যাকচুয়ালি তার কোনো আপনার কোনো অর্গানিক কোনো প্রবলেম আছে কিনা কলোনোস্কোপি করলে পরে যদি অর্গানিক কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এটাকে ফাংশনাল বাউল ডিজিজ হিসাবে লেবেল করতে পারবো। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এবার আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই ক্ষেত্রে যে বমি বমি ভাব যে দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছে, আবার কারো ক্ষেত্রে রক্ত বমিও হচ্ছে, এই বিষয়গুলোর কারণ কি? ধন্যবাদ। বমি বমি হলো একটা জিনিস, এটা অনেকেই বলে যে আমার বমি বমি ভাব লাগছে। এটা আসলে এটাও আমাদেরকে কনসিডার করতে হবে, পেশেন্টের বয়স, তারপরে আপনার সব কিছু দেখতে হয়, যেমন সেক্স, মানে মহিলা বা পুরুষ, এটাও কনসিডার করতে হয়। যেমন ধরেন খুব অল্প বয়সের ছেলেমেয়েরা যদি বলে যে আমার বমি বমি লাগছে, এটা বেশিরভাগই আমরা দেখেছি যে এটা আসলে ফাংশনাল, সাইকোজেনিক নশিয়া ভমিটিং এরকম থাকে ফাংশনাল। কিন্তু যদি এটা মানে অ্যাডাল্ট পার্সন, যদি বয়স্ক লোক হয়, বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, তাহলে আমাদের দেখতে হবে যে তার আসলে কারণ কি। যেমন একটা হতে পারে যেমন আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রের কোনো ডিফেক্ট, যেমন ধরেন আপনার খাদ্যনালী সরু হতে পারে, আমরা যেটা বলছিলাম আলাপ করেছি যে ডিউডেনাল আলসার হয়ে ন্যারো হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তার বমি ভাব বা বমি হতে পারে। আরেকটা হচ্ছে যেমন ধরেন আপনার একটা জিনিস বলতে চাচ্ছি যে যেমন রক্তবমির কথা যেটা আপনি বললেন, রক্তবমিটাও আমাদেরকে দেখতে হবে যে রক্তবমিটা সাডেন যদি কারো রক্তবমি হয় সেক্ষেত্রে তার সাথে যদি পেটে ব্যথা থাকে, আমরা জিজ্ঞেস করি যে পেটে ব্যথা ছিল কিনা। এরকম হলে ধরেন পেপটিক আলসার যেটা বলি আমরা, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হতে পারে, পাকস্থলীতে ক্যান্সার হতে পারে, রিফ্লাক্স যেটা বলছিলাম সেটা হতে পারে। আর যেমন ধরেন যদি প্রফিউজ, অনেক সময় বলে যে হঠাৎ করে অনেক বেশি রক্তবমি হয়েছে, রক্তবমি বলে যে বোল টোল ভেসে গেছে, সেক্ষেত্রে আমরা একটা লিভার সিরোসিস বা লিভার ডিজিজের কিছু কারণ আমরা বলি যে খাদ্যনালীতে শিরা মোটা হয়ে যায়, ভ্যারিশিয়াল রাপচার বলি। জি, তো সেটা আমাদের কনসিডার করতে হবে। জি, ধন্যবাদ। আমরা এই বিষয়গুলোতে আরও বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর তারেক মাহমুদ ভূঁইয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। ইন্ট্রোডাকশনে আপনি বলেছিলেন যে কিছু সমস্যা আপার জিআই ট্র্যাক্ট অর্থাৎ খাদ্যতন্ত্রের উপরের অংশের এবং কিছু হচ্ছে লোয়ার জিআই ট্র্যাক্টের। এবার আমরা আসতে যাচ্ছি যে অন্ত্রের নিচের অংশের যে সমস্যাগুলো, তার ভিতরে প্রথমে জানতে চাইবো যে কোষ্ঠকাঠিন্য সম্পর্কে, যে সাধারণত আসলে কখন আপনারা কোষ্ঠকাঠিন্য বলে থাকেন? কোষ্ঠকাঠিন্য আসলে এটা আমরা যেটা বলি সাধারণত যে হার্ড স্টুল, যেমন সে যতবারই বাথরুমে যাচ্ছে খুব হার্ড স্টুল হচ্ছে, ডিফিকাল্ট টু পাস, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার সপ্তাহে আমরা যেটা বলি যে সপ্তাহে 2 দিন বা 3 দিন, মানে দেখা যাচ্ছে সপ্তাহে 2 বার বাথরুম হচ্ছে, এরকম। মানে একটা হলো ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা চিন্তা করতে পারি, আরেকটা হচ্ছে হার্ড স্টুল। এটা সাধারণত আমরা ওইভাবে কনস্টিপেশনটাকে ক্যাটাগরাইজ করি। তো সেই ক্ষেত্রে যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কারণগুলো কী কী এবং আপনারা কীভাবে ইভালুয়েট করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। কারণের মধ্যে হচ্ছে যে আমরা যেটা সাধারণত দেখি যে একটা হচ্ছে যে আমরা কমনলি যেটা আমরা পাই, যেটা আমরা বলি যে কনস্টিপেশন ভ্যারাইটি, যেটা আইবিএসের একটা কনস্টিপেশন ভ্যারাইটি আছে, তো এটা আমরা পাই সাধারণত, এবং মহিলাদের এটা অনেক সময় দেখা যাচ্ছে বেশি থাকে। ওল্ড এজে অনেক সময় আমরা কনস্টিপেশন পাই। সাধারণত দেখা যাচ্ছে যে অন্ত্রের যে নার্ভ যেগুলো থাকে আস্তে আস্তে ডিজেনারেট করে যায়, ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে নার্ভ অন্ত্রের মুভমেন্টটা কমে যায়, কমে গেলে দেখা যায় তার কনস্টিপেশন হচ্ছে, এটা একটা কারণ।
আর অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও আমরা পাই, যেমন কিছু ডিজিজ আছে, যেমন আমরা বলি অন্ত্রের কিছু রোগ আছে, হার্সপ্রাংস ডিজিজ বলি, হ্যাঁ, এটা তো কনস্টিপেশন রিপ্রেজেন্ট করতে পারে। তো কমন কারণগুলো হলো এটাই, যেমন যে বললাম। আরেকটা হচ্ছে যে যদি কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, অন্ত্রের মধ্যে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, যেমন ধরেন কলনে কোনো টিউমার হতে পারে বা কলন ক্যান্সার হতে পারে, সেই সমস্ত পেশেন্টও আমাদের কাছে কনস্টিপেশন রিপ্রেজেন্ট করতে পারে। জি, এর সাথে সাথে একটু জেনে নিব যে কোলন ক্যান্সার আপনি যেটি বললেন, এর উপসর্গগুলো কীরকম হয়ে থাকে এবং আপনারা কখন সন্দেহ করে থাকেন যে হয়তো এই রোগীটি কোলন ক্যান্সারে আক্রান্ত? আচ্ছা, ধন্যবাদ। আসলে কোলন ক্যান্সার এটা আপনার একটা, আমরা যেটা বলি যে একটা হাই ডিগ্রি অফ ক্লিনিক্যাল সাসপিশন, আপনার খুব সতর্ক, মানে জিনিসটা সিমটম, পেশেন্টের সিমটমগুলো আমরা যদি শুনি, যেমন ধরেন যদি আমাদের যে অন্ত্রটা, বৃহদন্ত্রটা প্রায় 5 ফিট লম্বা আছে, যদি এটা নিচের দিকে, একটা পেশেন্টের যদি আমরা নিচের দিকে অবস্ট্রাকশন হয়, ক্যান্সার হয়, তাদের সিমটমগুলো খুব আর্লি হয়। যেমন ধরেন পেশেন্টের একটা অন্ত্রের অবস্ট্রাকশন, পেট ফুলে যাওয়া, এই যে পায়খানা বন্ধ হয়ে যাওয়া, এরকম একটা সিমটম হয়। অনেক সময় পায়খানার সাথে ব্লাড যেতে পারে, এবং সাথে তার পেট ব্যথা হতে পারে, পেটটা ফুলে যায়, পেট ব্যথা হয়, এই ধরনের সিমটম নিয়ে আসতে পারে। যদি আমরা বলি লেফট সাইডেড, যে অন্ত্রের বাম দিকে, যেন বৃহদন্ত্রের যদি বাম দিকে টিউমার হয়, যেমন রেকটাম, যদি পায়ুপথে বা রেকটাম, আর যদি আপনার দেখা যাচ্ছে ডান দিকে, আমরা বলি ডান দিকে যদি হয় সিকাম টিকাম বা সিকাম বলি আমরা, সিকামে যদি হয়, সেখানে আপনার অন্ত্রটা অনেক প্রসারিত হতে পারে, স্পেস অনেক বেশি। সেক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে আসলে প্রেজেন্ট করে অনেক লেটে, দেখা যায় তাদের ওয়েট লস থাকে, রক্তশূন্যতা নিয়ে আসে আমাদের কাছে, রক্তশূন্যতা, ওয়েট লস এগুলো নিয়ে আসে। জি, তো এই ধরনের সিমটম পেতে পারে। সেই ক্ষেত্রে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে একটু বয়স্ক হলে রক্তশূন্যতা নিয়ে আসছে কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই, আমরা মনে করি যে আমাদেরকে অ্যাসেস করতে হবে। যদি দেখা যায় যে আমরা রক্তটা পরীক্ষা করি, আমাদের যদি রক্তের মধ্যে আসে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ব্লাড লস মানে আয়রন ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে আমাদেরকে জিআই সার্ভিলেন্স, মনে করেন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো আমাদের অবশ্যই করতে হবে টু ফাইন্ড আউট এনি, মানে খারাপ কোনো লিশন আছে কিনা। ধন্যবাদ। একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার বাচ্চা, আমি শাহিন ধানমন্ডি থেকে বলছি। আমার বাচ্চার বয়স 2 বছর। আমার বাচ্চা দীর্ঘদিন যাবত মাঝে মাঝে পাতলা পায়খানা হয় এবং ওষুধ খেয়েও ভালো হয় না। বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, চিকিৎসা করছি, ভালো হয় না। তো একজন ডাক্তার বলেছেন, শিশু বিশেষজ্ঞ, যে আমার বাচ্চা টপিক্যাল স্ক্রু রোগটা হয়েছে। তো আমি জানতে চাই টপিক্যাল স্ক্রু রোগটা কি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দেশে লিভার বায়োপসি কি হয় কখনো? লিভার বায়োপসি করার ক্ষেত্রে কোন কোন রোগ ডায়াগনোসিস করা যায় লিভার বায়োপসির মাধ্যমে? লিভার বায়োপসি কি আমাদের দেশে হয় কিনা? জি, সাথেই থাকুন দর্শক, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ট্রপিক্যাল স্প্রু আসলে এটা ক্ষুদ্র অন্ত্রের একটা রোগ। এখানে আপনার যেটা হয়, আমরা বলি যে খাবারটা আমাদের অন্ত্র থেকে শোষিত হয়ে আমাদের সিস্টেমের মধ্যে যায় না যাওয়ার জন্য আমরা যেটা বলি ম্যালঅবজর্পশন হয়, আস্তে আস্তে ম্যালঅবজর্পশন, মানে এটা কি বলে, আমাদের ম্যালঅবজর্পশনের কারণে পেশেন্টের ডায়রিয়া হতে পারে। এই আর একটা হচ্ছে, আমরা বলছেন যে কি বলেছেন, লিভার বায়োপসি। হ্যাঁ, লিভার বায়োপসি বাংলাদেশে হয়। বাংলাদেশে লিভার বায়োপসি হবে না কেন? বাংলাদেশে যতগুলো সেন্টার আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, সব জায়গায় লিভার বায়োপসি হয়। আমরাও করি। লিভার বায়োপসি করার কিছু ইন্ডিকেশনস আছে। যেমন আমরা অ্যাকচুয়ালি লিভার বায়োপসি ইন্ডিকেশন হলো, আমরা যে কোনো ডিজিজ যদি ডিফিউজ থাকে, যেমন লিভারের মধ্যে ছড়ানো অবস্থা আছে, ডিফিউজ বলি, যেমন ধরেন ফ্যাটি লিভার ডিজিজ, এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যে অনেক সময় লিভার বায়োপসি করতে হতে পারে, অথবা কোনো রোগ নির্ণয় করার জন্য, হ্যাঁ, লিভার বায়োপসি। আরেকটা হচ্ছে যে ফোকাল, যদি আমরা একটা লিভারের মধ্যে একটা টিউমার সন্দেহ করা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে লিভারের মধ্যে একটা টিউমার আছে, বা বলছে অ্যাসওয়েল বলে সাধারণত এভাবে লেখা থাকে, যে স্পেস অকুপাইং লিশন বা অ্যাসওয়েল। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটা কনফার্ম করার জন্য আল্ট্রাসাউন্ড বা সিটি গাইডেড আমরা ওখান থেকে মানে টিস্যু নিয়ে আসি, যেটা আমরা লিভার বায়োপসি করছি। তো এটা সব জায়গায় হয়, বাংলাদেশে অনেক জায়গায় হয়। যেমন আমাদের এখানে হচ্ছে, বারডেম হাসপাতালে হচ্ছে, গ্যাস্ট্রো লিভার হসপিটালে হচ্ছে, সব সেন্টার যেখানে অ্যাপোলো হাসপাতাল হচ্ছে, ইউনাইটেড হচ্ছে, বাংলাদেশে হয়। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এবার আপনার কাছে জানতে চাইবো যে ডায়রিয়া, অনেক সময় দেখা যাচ্ছে যে সাধারণভাবেই যে একজন মানুষ অফিস থেকে ফিরছেন বা রাস্তায় হয়তো কিছু খেয়েছেন, দেখা গেল যে ডায়রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে করণীয় কি? জি, ধন্যবাদ। জি, আমরা এটাকে অ্যাকচুয়ালি বলি যে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে পাকস্থলী এবং অন্ত্রের একটা প্রদাহ। তো সেটা অনেক কারণ হতে পারে। যেমন ধরেন যে খাবারটা সে খেলো, এটার মধ্যে যদি কোনো টক্সিন থাকে,
মানে কোনো সরাসরি আমরা বিষক্রিয়া বলি যে টক্সিন মেডিয়েটেড, এটাও কারণ হতে পারে। অনেক সময় খাবারের সাথে ব্যাকটেরিয়া থাকে, রোগ জীবাণু থাকে, সেটা আপনার বডিতে যে দেখা যাচ্ছে সে টক্সিন তৈরি করছে বা নিজের থেকে স্টিমুলেট করছে, সেভাবে তার ডায়রিয়াটা হতে পারে, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা করতে হবে, আমরা খুবই জোর দিচ্ছি, সেটা হলো স্যালাইন। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে, এর ব্যাপারে কোনো বিকল্প নাই। আমরা দেখেছি অনেক ডায়াবেটিক পেশেন্ট দেখা যাচ্ছে যে ডায়রিয়া আমাদের কাছে আসছে, তার কিডনি ফাংশন খারাপ হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে। আমরা বলো যে তার 10 বার পায়খানা হয়েছে, 20 বার পায়খানা হয়েছে, স্যালাইন খেয়েছেন কয় প্যাকেট? 1 প্যাকেট। কেন? বলে যে স্যালাইনের মধ্যে তো চিনি আছে, এই জন্য এটা সুগার বেড়ে যাবে। কারণ আপনার জীবন বড় না সুগার বড়? আগে তো বাঁচতে হবে, সুগার কমানো যাবে। তো আমরা যেটা বলি যে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে, সেটা রাইস স্যালাইন হতে পারে, আমরা বাজারে যেগুলো আছে এসএমসির ওর স্যালাইন আছে, এগুলো খেতে হবে। তারপরে যাতে করে মানে ডিহাইড্রেশন না হয়, ডিহাইড্রেশন অ্যাভয়েড করতে হবে। তারপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক, মূল চিকিৎসাটি হচ্ছে যে স্যালাইন নিতে রিপ্লেসমেন্ট। হবে। তারপর আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিই, যেগুলো দেখা যাচ্ছে যদি ব্যাকটেরিয়া জনিত হয় সেগুলোকে কন্ট্রোল করে আর কি। জি, ধন্যবাদ। আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আক্তার হোসেন বলছিলাম গাজীপুর থেকে। আমার বয়স 28 বছর। জি আমার এই যে রোজার লাস্টের দিক দিয়ে ঈদের আগে আমার এই যে গলা জাম হয়ে থাকে, তারপরে আমি এমবিবিএস ডাক্তার দেখেছি, তারপরে তারা ওষুধ দিচ্ছে, কমে নাই। তারপরে আমি এন্ডোস্কোপি করেছি, এন্ডোস্কোপি করানোর পরে ডাক্তার বললো যে হালকা আলফা এই গা ভাব আছে। পরে আমার 7 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হইলো, অ্যান্টিবায়োটিক খেলাম। তারপরে ওই যে অমিনিক্স 40 এগুলা, রেনজিট এগুলা খাইতেছি। তারপরে আমার এই গলার জামটা শেষ হয় নাই। এমনি যখন বসে থাকি সমস্যা হয় না, যখন শুয়ে থাকি তারপর আমার গলার মধ্যে কি জানি আটকা থাকে, এই আমার সমস্যা। জি দর্শক, এই সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? এই তো প্রায় 1 মাস ধরে। জি ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি তো আমার মনে হয় যে ইতিমধ্যে আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে ফেলছেন, এন্ডোস্কোপি যেহেতু করা হয়ে গেছে, তো আপনার একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আপনার যে ডাক্তার সাহেব এন্ডোস্কোপি করেছেন উনি বলে নাই যে আপনার খাদ্যনালী বা কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে, যেটা আমরা খারাপ চিন্তা করি যে ক্যান্সার বা এই জাতীয় কিছু নাই, এই ব্যাপারে নিশ্চিত। তো সেটা আমরা অলরেডি আলাপ করছিলাম যে জাম হতে পারে, রিফ্লাক্স বলে যে সেটা কারণ হতে পারে। তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি মনে করি। আপনি মোটামুটি যে ওষুধ খাচ্ছেন ওগুলো খান, আর আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। তারপর আপনি ডাক্তারের যোগাযোগ থাকেন। আমার মনে হয় যে আপনার কোনো গুরুতর কোনো রোগ এর কারণে হয় নাই আপনার, যেটা হয়তো আপনি ভয় পাচ্ছেন যে আপনার কোনো সিরিয়াস কোনো রোগ হয়েছে। আমি মনে করছি যে এটা সিরিয়াস কোনো রোগ না। জি ধন্যবাদ। এবার আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব যে মলের সাথে রক্ত এবং মলদার দিয়ে রক্ত যাওয়া, এর কারণ কি কি হতে পারে? ধন্যবাদ। পায়খানার সাথে রক্ত যাওয়া এটা আসলে খুবই একটা অ্যালার্মিং ব্যাপার। আমরা তো জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি। যেমন ধরেন একটা হতে পারে যে ফ্রেশ ব্লাড, তাজা রক্ত। রোগীরা এসে বলে যে বাথরুমে গেলে আমার তাজা রক্ত যাচ্ছে, এটা খুব অ্যালার্মিং। তো এটা হতে পারে, এটা আমরা বয়স হিসাবে ক্যাটাগরি করতে পারি। যেমন বাচ্চাদের যদি হয়, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা যদি হয়, প্রতিবার পায়খানা যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, তাজা রক্ত যাচ্ছে, তো এটা মোস্ট কমন কারণ আমরা মনে করি যে পায়খানার রাস্তায় রেকটাল পলিপ বলি আমরা, এটা খুব কমন, পলিপের কারণেই সাধারণত হয়। তো সেটা ইভ্যালুয়েট করতে হবে। রেকটামে আলসার থাকতে পারে, বাচ্চাদের অনেক সময় ইনফেকশন থাকে, আলসার থাকে, যে অ্যামিবিক আলসার থাকে, এই সমস্ত কারণে হতে পারে। আর যেমন ধরেন ফ্রেশ ব্লাড বড়দের ক্ষেত্রে মোস্ট কমন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অশ্বরোগ বা পাইলস যেটা বলি আমরা, হেমোরয়েড বলি, এটা খুবই কমন। এবং এই ক্ষেত্রে যেটা হবে পেইনলেস, মানে রোগী বলবে যে আমি বাথরুমে যাচ্ছি, গেলে আমার পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিন্তু কোনো ব্যথা নেই। আরেকটা হতে পারে যে ফ্রেশ ব্লাড যাচ্ছে, অনেক সময় বলে যে মলের সাথে লেগে যাচ্ছে এবং ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে অ্যানাল ফিশার বা বাংলায় যেটা বলে গেজ, এই ধরনের সমস্যা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার যেমন ধরেন যে অনেক সময় রোগীরা বলে যে রক্ত যাচ্ছে, রক্তের সাথে আপনার বারে বারে পায়খানা হচ্ছে, পায়খানার সাথে পুজের মতো যাচ্ছে, তো সেটাও আমরা একটু খুব চিন্তা ভাবনা। তার সাথে অনেক সময় রোগীরা বলে যে আমার তার সাথে জ্বর আছে, হালকা পেট ব্যথা আছে, এরকম সিচুয়েশন হলে আমরা একটা বলি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটা যেমন আলসারেটিভ কোলাইটিস বা এই ধরনের ইনফ্লামেটরি বাউল ডিজিজের চান্স বেশি। সেই ক্ষেত্রে আপনাকে খুব অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ, যে কোনো, আমি মনে করি যে যদি পায়খানার সাথে রক্ত যায় এটা অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজির শরণাপন্ন হওয়া উচিত।
জি। আর একটা হলো যে আপনি বলছেন যে কালো পায়খানা, আমরা বলি ব্ল্যাক স্টুল। তো ব্ল্যাক স্টুলকে মেডিকেল ভাষায় বলা হয় মেলেনা, ব্ল্যাক স্টুল। এটা ধরে নিতে হবে যে ব্লিডিং হচ্ছে, কিন্তু ব্লিডিংটা উপর থেকে, যেমন ধরেন পাকস্থলিতে হতে পারে, ডিউডেনামে হতে পারে, হ্যাঁ, সাধারণত উপর থেকে ব্লাড ব্লিডিং হয়ে আস্তে আস্তে যখন নিচে যায়, নিচে গিয়ে স্টুলের সাথে মিশে এবং কিছু কিছু চেঞ্জ হয়ে যায়, আপনার কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, তখন ওই ব্লাডটা কালো রং, কালো ব্ল্যাক স্টুল হিসাবে, ব্ল্যাক টারি স্টুল হিসাবে আসে। তো এটাও খুব সিগনিফিকেন্ট। তো আমরা সেটা খুব গুরুত্ব সহকারে নেই। তার সাথে আমরা দেখি যে পেশেন্টটা রক্তশূন্যতা আছে কিনা, ওইগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে আমরা দেখি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে যে সার্ভেলেন্স করতে হবে, যদি মেলেনা হয় তাহলে আগে এন্ডোস্কোপি করে দেখতে হবে, এন্ডোস্কোপিতে কিছু না পড়লে কলোনোস্কোপি করতে হবে। আর যদি ফ্রেশ ব্লাড যায়, সেটাও আমাদেরকে, যদি আমরা মনে করি যে পাইলস আছে বা হেমোরয়েড, আগে একটা প্রক্টোস্কোপি করতে পারি শুধু মলদার দেখার জন্য, অথবা আমরা কলোনোস্কোপি করে দেখতে পারি যে আসলে, কারণ এটা সিরিয়াস কিছু থাকতে পারে, হ্যাঁ, অন্ত্রের ক্যান্সার থাকতে পারে, কোলন ক্যান্সার, রেকটামের ক্যান্সার থাকতে পারে। এবং এটা একটু বয়স হলে আমরা, কারণ এখন আমরা দেখেছি যে কোলন ক্যান্সার আগে মনে করা হতো যে বেশি বয়সী হয়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতায় যে এখন 30 বছরের নিচে আমরা কোলন ক্যান্সার পেয়েছি, 20 বছর, 22 বছর, 26, 27, 28 বছর কোলন ক্যান্সার পাওয়া যাচ্ছে। সো এটা হতে পারে খাবার বা বিভিন্ন রকম কেমিক্যাল, আমরা ডাই ইউজ করা হচ্ছে, বিভিন্ন রকম অনেক কারণেই হয়তো আমাদের অন্ত্রের ক্যান্সার বা কোলন ক্যান্সারের হয়তো ইয়েটা বেড়ে গেছে, হার বেড়ে সেটা গিয়েছে। হতে পারে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার ভিতরেও আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।